নমস্কার, আমি ভাস্বতী আর আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সবথেকে বড় 12টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। হাতে গোপাল পাঠার ছবি। গ্রেট ক্যালকাটা কিলিংসে নিহতদের স্মরণে রাজপথে নামলেন শুভেন্দু। ধর্ষণ করে মেরে দিয়েছে নার্সের অস্বাভাবিক মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ বাবার। এতগুলো এফআইআর করলেন কেন, মানুষকে জানাবেন না, এবার মুখ খুললেন মিঠুন। উত্তাল নদীতে বন্ধুদের সঙ্গে নামতেই ধেয়ে এলো বিপদ, তলিয়ে গিয়ে মৃত্যু রোহিতের। খরচ হয়েছে 11,000 কোটি টাকা, মোদির হাত ধরেই নির্ঝঞ্ঝাট হলো দ্বারকার পথ। 22 আগস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ, সঙ্গে দিলেন রেল প্রকল্পের হিসাব। ভোটের আগে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা তৃণমূলে যোগ, সিপিএমে ভাঙন। ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে রেফারিকে লাঠি, পুরপ্রধানের ভাইপোর, ও দলের কেউ নয় বলছে তৃণমূল। কোশিশ নয়, বলুন চেষ্টা, অবাঙালি রেলকর্মীকে বাংলা বলিয়ে ছাড়ল বাংলা পক্ষ। বীরভূমে কংগ্রেসের জেলা সভাপতি প্রণব পুত্র, দলের নেতা কর্মীরাই ক্ষোভ উগরে দিচ্ছেন। অবশেষে ফারাক্কা সেতু উদ্বোধনের প্রতিশ্রুতি, পুজোর আগেই সুখবর। ডেলিভারি বয়ের মৃত্যুর ঘটনায় দ্রুত পদক্ষেপ, গ্রেপ্তার 5। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে এই ভিডিওতে 2000 সাবস্ক্রাইব এবং 1000 লাইকের আশা করছি। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। এবারে এক এক করে দেখে নেব বিস্তারিত খবরগুলি। 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংয়ে মৃতদের স্মরণের পদযাত্রায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদযাত্রা করলেন কলেজ স্কোয়ারে। উঠল স্লোগান, সামনে থাকলো গোপাল মুখোপাধ্যায়ের ছবি, তাকে স্মরণ করে উঠল স্লোগান। তবে আগেই এই মিছিল নিয়ে জল গড়িয়েছিল আদালতে। শেষ পর্যন্ত আদালতের অনুমতি সাপেক্ষেই বিকেলে মিছিলে পা মেলাতে দেখা যায় শুভেন্দুকে। কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি রোড পর্যন্ত চলল মিছিল। আদালতের তরফে 750 লোক নিয়ে মিলেছিল মিছিলের অনুমতি। তবে খোলা হাওয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার নামে এই মিছিলের অনুমতি নেওয়া হয়েছে। আলিপুরে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তির উন্মোচন করেছেন শুভেন্দু। সামনেই বিধানসভা ভোট, তার আগে এই ইস্যুতে শুভেন্দুর এই মিছিল রীতিমতো চাপানুত্তর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দুর সাপ কথা, 1946 সালের ঘটনা 2025 সালে ফের একবার প্রাসঙ্গিক করে তোলার সময় এসেছে। আর সেই কারণেই এই মিছিলে রয়েছেন সাধু সন্তরা, রয়েছেন উত্তর কলকাতার বিজেপি নেতারা। অন্যদিকে ইতিমধ্যেই বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়েছে। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। বছর 25 বয়স। শনিবার কল্যাণী এইমস থেকে বিকেল নাগাদ নন্দীগ্রামে মৃতার বাড়িতে পৌঁছালো দেহ। তখন গোটা এলাকা থমথমে, প্রচুর মানুষ দাঁড়িয়ে, গিজগিজ করছে লোক, কিন্তু কারোর মুখে একটাও শব্দ নেই। কিন্তু কি হলো তার সঙ্গে? বেঙ্গালুরু থেকে নার্সিং ট্রেনিং, তার মনে হাজার স্বপ্ন বুনে সিঙ্গুরের একটি নার্সিংহোমে কাজে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের এই নিহত। তারপর 3 দিন কাটতে না কাটতেই বুধবার রাতে নার্সিংহোমের 4 তলার একটি ঘর থেকে উদ্ধার হয় ওই নার্সের দেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ। এরপর পরিবারের দাবি মেনেই শুক্রবার কল্যাণী এইমসে হয় ময়নাতদন্ত। গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় দেহ। এই মৃত্যু কি সত্যিই অস্বাভাবিক? 3 দিন হলো কাজে যোগ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারপরেও সবটাই যেন ধোঁয়াশা। অবশ্য মৃতার বাবা কিন্তু ধোঁয়াশা দেখছেন। তিনি বলছেন, এর নেপথ্যে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র। এদিন মেয়ের দেহ বাড়িতে পৌঁছাতেই আরও এক ধাপ এগিয়ে তিনি বললেন, আমাদের দাবি মতোই ময়নাতদন্ত হয়েছে, কিন্তু আমার মেয়েকে ধর্ষণ এবং মানসিক ও শারীরিক নির্যাতন করে মেরে দিয়েছে। তারপর রাতের অন্ধকার প্রায় 11টার আগে ওখানকার থানার ভারপ্রাপ্ত ওসি এবং নার্সিংহোমের এক কর্মচারী প্রমাণ লোপাটের জন্য এই কাজ করেছে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন মৃতার বাবা। দাবি জানিয়েছেন সিবিআই তদন্তের। দ্য বেঙ্গল ফাইলস ছবি বাংলায় দেখানো নিয়ে কম বিতর্ক হচ্ছে না। ইতিমধ্যেই এর ট্রেলার লঞ্চ ঘিরে শনিবার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। ট্রেলার লঞ্চ করতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তবে এবার মুখ খুললেন এই সিনেমার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। 26-এর ভোটের আগে যখন বাঙালি অস্মিতা ইস্যুতে সরব তৃণমূল বারবার অভিযোগ তুলছে বাঙালি নির্যাতন নিয়ে, আর সেই সময় দাঁড়িয়ে ছবির প্রচার কি আগামী ভোটে বিজেপির অস্ত্র? খোলা হাওয়ার ব্যানারে নির্মম ইতিহাস মনে করানোর চেষ্টা। যদিও বিজেপি নেতা বলেন, মেরুকরণের তাস বিজেপি কেন খেলতে যাবে? এটা তো নোয়াখালী ম্যাসাকারের উপর সিনেমা। এতগুলো এফআইআর করলেন কেন, মানুষকে জানাবেন না? বস্তুত এর আগে দ্য কাশ্মীর ফাইলসের মতো ছবি তৈরি করেছেন বিবেক। তবে এই ছবিটিতে নোয়াখালীর অশান্তি নিয়ে তৈরি, যা হিন্দু হত্যা বলে দাবি করেছেন বিবেক। সিনেমাটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমাররা।
তবে এই ছবিটিকে ভালোভাবে নেয়নি তৃণমূল। আজ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, একে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বের করে দেওয়া উচিত। একটা গণতান্ত্রিক রাজ্য বলে করা হচ্ছে, আর এটা সত্যজিৎ রায়ের বাংলায় এসে প্ররোচনামূলক বিভেদ ছড়াতে লজ্জা করছে না? বিবেক অগ্নিহোত্রী, আপনি আগে এমপি ফাইলস, মণিপুর ফাইলস, গুজরাট ফাইলস করে আসুন। আবার বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, ভারতবর্ষের মতো গণতন্ত্রের প্রকাশের স্বাধীনতার অন্যতম স্তম্ভ পশ্চিমবঙ্গে একটা সিনেমা কেন করা যাবে না? কেন একটা ট্রেলার দেখানো যাবে না? সত্যকে কি এইভাবে চাপা দেওয়া যায়? আজ সেই 16ই আগস্ট 1946 সালে, যেদিন সুরাবর্দী ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিল, 40,000 হিন্দু বাঙালিকে হত্যা করা হয়েছিল, সেই সত্যের উপর তৈরি করা সেই ছবিকে যদি আজকে দেখানো হয়, তাহলে ভয় পাচ্ছে কেন এই রাজ্যের শাসক দল? বোঝাই যাচ্ছে এই ভয় তাদের পরাজয়ের ভয়। ধূপগুড়িতে শোকের ছায়া। শনিবার দুপুরে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটেছে কলেজপাড়া 1 নম্বর ওয়ার্ডের পূববাড়ি এলাকার গিলান্ডি নদীতে। জানা গিয়েছে, স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হয়েছে ওই কিশোরের। মৃতের নাম রোহিত রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোহিত আর তার 6 বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নামে। এদের মধ্যে রোহিত, প্রীতম রায়, রূপম রায়, এই 3 জন মল্লিকপাড়ার মধ্য বেড়াগাড়ি এলাকার বাসিন্দা। আর দীপ রায়, বিশ্বজিৎ রায় এবং সমর রায় কলেজপাড়া লাল স্কুল এলাকার বাসিন্দা। সেই সময় নদীর ধারে পাট ধোয়ার কাজ করছিলেন এক স্থানীয় বাসিন্দা লঙ্কেশ্বর রায়। তিনি প্রথম ওই কিশোরকে জলে তলিয়ে যেতে দেখে চিৎকার করেন। আশেপাশে মানুষজনকে খবর দেন। মুহূর্তের মধ্যে গ্রামবাসী ভিড় জমালেও রোহিতকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, মহকুমা পুলিশ আধিকারিক গেইল সেন লেপচা, ধূপগুড়ি থানার আইসি আনন্দ ভট্টাচার্য, দমকল কর্মী এবং বিশাল পুলিশ বাহিনী। তবে সময় মতো স্থানীয় বাসিন্দা রঞ্জিত রায় বলেন, সময় মতো দল আসলে ছেলেটাকে হয়তো বাঁচানো যেত, দেরিতে আসার জন্যই এই মর্মান্তিক পরিণতি। মৃতের আত্মীয় দীনেশ রায়ের অভিযোগ, আমরা বারবার ফোন করেছি কিন্তু দল আসতে দেরি করেছে, সেই কারণেই আজ আমাদের ছেলে আর ফিরল না। পুলিশ আধিকারিক গেইল সেন লেপচা আশ্বাস দিয়ে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। দুঃখজনকভাবে ছেলেটিকে আর বাঁচানো সম্ভব হয়নি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায় সেই দিকে নজর দেওয়া হবে। দেশের অন্যতম 2টি সড়ক উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, দিল্লির রোহিণীতে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে এই নতুন জাতীয় সড়কগুলির উদ্বোধন করতে চলেছেন তিনি, যার মূল্য প্রায় 11,000 কোটি টাকা। পিএমও সূত্রে জানা গিয়েছে, 11,000 কোটি টাকা দিয়ে দিল্লির দ্বারকা সেকশন এবং শহরাঞ্চল সড়ক সংযোজন বা আরবান এক্সটেনশন রোড 2 প্রজেক্টের কাজ হয়েছে। পিআইবি তরফে জানানো হয়েছে, দিল্লি অঞ্চলের দ্বারকা সেকশন, যা প্রায় 10 কিলোমিটার এলাকা, শুধুমাত্র এই অংশ তৈরিতে খরচ পড়েছে 5,500 কোটি টাকারও একটু কম। শুনে মনে হচ্ছে 10 কিলোমিটার পথ তৈরিতে এত টাকা? পিআইবি জানিয়েছে, দ্বারকা সেকশন একাধিক রাস্তার সংযোগস্থল। একই সঙ্গে এখানে যশভূমি, দিল্লি মেট্রো রেলের ব্লু লাইন, অরেঞ্জ লাইন এবং বিজয় আসান রেলওয়ে স্টেশন এবং দ্বারকা ক্লাস্টার বাস ডিপো যাওয়ার রাস্তাটিকে জুড়ে দিচ্ছে এই অংশ। অন্যদিকে আরবান এক্সটেনশন রোড 2 প্রজেক্ট তৈরিতে খরচ হয়ে গিয়েছে 5,500 কোটি টাকা। তবে এই চলাচলকে মসৃণ এবং নির্ঝঞ্ঝাট করবে এমনটাই ধারণা। কাউন্টডাউন প্রায় শেষ। নতুন 3টি রুটে মেট্রো চালু হবে চলতি মাসের 22 তারিখ থেকে। একযোগে গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন চালু হয়ে যাচ্ছে মেট্রো। একই সঙ্গে জুড়ে যাচ্ছে একাধিক পথ। আরও সুগম হবে যাতায়াত। উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে নিমন্ত্রণ পত্রেও রয়েছে চমক। পশ্চিমবঙ্গে কি কি রেল প্রকল্প হচ্ছে এবং কত টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক, তার হিসেব দিয়ে দিয়েছেন রেলমন্ত্রী। সেই হিসাবের সঙ্গেই পাঠানো হয়েছে নিমন্ত্রণ পত্র। এখন দেখার বিষয়, উদ্বোধনী অনুষ্ঠানে মমতাকে দেখা যায় কিনা। 22 আগস্ট ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিষেবা চালু হয়ে যাচ্ছে। রুবির মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পথেও পরিষেবা চালু হতে চলেছে। একই সঙ্গে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন হচ্ছে। পাশাপাশি শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন হচ্ছে। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এবং প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক সংঘমিত্রা চৌধুরী। স্বাধীনতা দিবসের দিন খাস দক্ষিণ কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে প্রায় 300 বিজেপি কর্মী একযোগে তৃণমূলে আসেন। শুধু তাই নয়, সিপিএম থেকেও শতাধিক কর্মী, যার মধ্যে 17 জন ডিওয়াইএফআই নেতা ছিলেন। এদিন তারা তৃণমূলে যোগ দেন। তৃণমূলের সাংগঠনিক দক্ষতার প্রশংসা, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বিপরীতে তৃণমূলের স্থিরতা এবং সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন সংঘমিত্রা।
তার দাবি, তৃণমূলে রয়েছে দায়িত্ববোধ, পেশাদার মানসিকতা এবং মানুষের কাছে পৌঁছানোর আন্তরিক প্রচেষ্টা। তৃণমূলের নেতারা সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যান। এই মানবিক দিকটাই আমাকে সবথেকে বেশি আকর্ষণ করেছে। চন্দ্রিমা ভট্টাচার্যের বার্তা সভায় উপস্থিত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলার সম্মান রক্ষায় বিজেপি থেকে বহু মানুষ তৃণমূলে আসছেন। সিপিএম এর ভাঙনও সমান গুরুত্বপূর্ণ। একই মঞ্চে সিপিএম শতাধিক কর্মীর যোগদানকে সমান তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষত দক্ষিণ কলকাতার মতো জায়গায় যেখানে একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল, সেখানে এইভাবে দলবদল স্পষ্ট বার্তা বহন করেছে। তবে স্বাধীনতা দিবসের দিন বিজেপি এবং সিপিএম একযোগে ভাঙন ঘটিয়ে তৃণমূল পরিষ্কার বার্তা দিল, রাজনীতির ময়দানে তাদের প্রভাব দক্ষিণ কলকাতায় আরও মজবুত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ভাঙন আগামী পৌরসভা এবং লোকসভা নির্বাচনের বড় প্রভাব ফেলতে পারে। এখন রাজনৈতিক মহলের কৌতূহল, পুজোর আগে আবারও কি বিজেপি এবং সিপিএম শিবিরে বড়সড় ভাঙন দেখা যাবে? সিদ্ধান্ত না পছন্দ? তাই খেলা চলাকালীনই মাঠে ঢুকে রেফারিকে লাথি তৃণমূল নেতার ভাইপোর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। আর এরপরেই অভিযুক্ত রাজা খানকে গ্রেপ্তার করেছে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। ধৃত রাজা নিজেও এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বলেও দাবি বিজেপির। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মেদিনীপুরের গোল্ড প্রদীপ সংঘের মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। স্থানীয় একাধিক ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয়। জানা যাচ্ছে, ধৃত রাজা খানের একটি দলও ওই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়। খেলা চলাকালীন একটি গোলকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। ওই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন লক্ষণ মান্ডি। তিনি খড়গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ঘটনার সঙ্গে একদিকে বাংলার নির্বাচন প্রসঙ্গ টেনেছেন, অন্যদিকে তপশিলি তোপ পড়ে গেছেন। বিরোধী দলনেতা লিখেছেন, পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলই সমাজবিরোধী গুন্ডাদের কীর্তি দেখুন। খেলার মাঠে বিতর্কে রেফারিকে সর্বসমক্ষে লাথি মারছে মেদিনীপুরের পুর তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান। বলুন, বাঙালির কাছে ক্ষমা চাইলাম, এই রকম কাজ করব না। এইভাবে এক অবাঙালিকে ক্ষমা চাওয়াতে দেখা গেল বাংলা পক্ষকে। অপরদিকে ওই ব্যক্তি বলেন, কোশিশ করেঙ্গে। পাল্টা বাংলা পক্ষ বলে, কোশিশ নয়, বলুন চেষ্টা। আপনি তো শুনে শুনে বলতেই পারেন, বলুন বাংলাতেই বলুন। বাংলা এবং বাঙালির অস্মিতা রক্ষা নিয়ে যখন হইচই রাজনীতি চলছে, তখন বীরভূমের এক অবাঙালি রেলকর্মীকে জোর করে বাংলা বলানোর অভিযোগ বাংলা পক্ষের রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে এই নিয়ে শুরু হয়েছে চর্চা। বিগত কয়েকদিন আগে বীরভূমের শিউড়ি রেল স্টেশনে সংরক্ষিত টিকিট কাউন্টারে ফর্ম জমা দেওয়ার সময় এক ব্যক্তির সঙ্গে রেলকর্মীর ভাষাগত বিবাদের অভিযোগ। এরপরে তার সমর্থনে বাংলা পক্ষ ডেপুটেশন জমা দেয়। সিউড়ি রেল স্টেশনে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। এর প্রসঙ্গে স্টেশন ম্যানেজার ডি অধিকারী বলেন, যেটা বলার সেটা উনি বলেছেন, আর কিছু বলার নেই। উনি ক্ষমা চেয়েছেন, এর বেশি আমি আর কিছু বলবো না। বাংলা পক্ষ রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, আপনারা জানেন বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে জন্য হেনস্থা করছে। নূর বাংলায় পরিষেবা চেয়েছিল, বলছে পরিষেবা দেবে না। আমি টিকিট করতে গিয়েছিলাম, সেই সময় কাউন্টার ফাঁকা ছিল। আমি ওই ব্যক্তির কাছ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম চাইলাম, কিছু ভুল ছিল, সেটা উনি হিন্দিতে বললেন টিকিট হবে না। আমি বুঝতে পারিনি। ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু বললেন আমায়? একটু বাংলায় বলুন। উনি তখন রেগে ফর্ম ছুড়ে দিয়ে বললেন, আমার দিল হ্যাঁ হিন্দুস্তানি। তিনি 3বার বললেন, উনি বাংলায় বলবেন না। তিনি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র। একসময় কংগ্রেসের টিকিটে লোকসভার সাংসদ হয়েছেন, তারপরে তৃণমূলে যান, ফের ফিরে এসেছেন কংগ্রেসে। সেই অভিজিৎ মুখোপাধ্যায়কে বীরভূমের জেলা কংগ্রেস সভাপতি করা হতেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় কংগ্রেস নেতাকর্মীরা। তার কটাক্ষ, বাবার পরিচয় ছাড়া আরও কোনো পরিচয় নেই অভিজিৎ মুখোপাধ্যায়ের। 2021 সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। সুশীল সিনহা নামে প্রবীণ এক কংগ্রেস কর্মী বলেন, উনি কি এখানে থাকবেন? উনি কি সংগঠনের কিছু বোঝেন? দল কি জিনিস বোঝেন না? জঙ্গিপুরের সাংসদ থাকাকালীন কিছু করেননি, উন্নয়ন দেখে তৃণমূলে গিয়েছিলেন, তাহলে ফিরে এলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে আবার চলে যাবেন। প্রণব মুখোপাধ্যায়ের ছেলে ছাড়া আর কোনো পরিচয় তার নেই, বরং মিল্টন রশিদ অনেক ভালো নেতা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেক কংগ্রেস কর্মী। তারা অন্য দলে যোগ না দিলেও কংগ্রেসের হয়ে ভোট ময়দানে আবারও লড়বেন। তবে দল তাকে সভাপতি করেছে, আমরা হয়তো মেনে নেব। জেলা কংগ্রেসের নেতা কর্মীদের এই ক্ষোভ নিয়ে অভিজিৎ মুখোপাধ্যায় এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কংগ্রেসে ফেরার সময় তিনি বলেছিলেন, তৃণমূলে গিয়ে ভুল করেছিলাম। প্রণব পুত্রকে কটাক্ষ করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন, বীরভূমের মাটিতে কংগ্রেসের হয়ে মিটিং মিছিলে মানুষ তাকে দেখেছে কিনা জানি না। দিল্লিতে বসে রাজনীতি করলে হবে না, বীরভূমের মাটিতে এসে রাজনীতি করতে হবে। সে প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি হওয়ার সময় বিরোধিতা করেছিল তৃণমূল, সেই দলে গিয়েছিলেন উনি। প্রণববাবু বেঁচে থাকলে সবথেকে বেশি দুঃখ পেতেন।
জুলাই মাসেও হলো না। আগস্ট মাসের মাঝামাঝি এসে অবশেষে সেতু উদ্বোধনের দেরির কথা জানালো জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ফরাক্কা গঙ্গার উপর নবনির্মিত সেতু 2025 সালে জুলাই মাসে উদ্বোধন করার কথা থাকলেও এবার জানানো হলো পুজোর আগে এই সেতু খুলে দেওয়া হবে। এর ফলে উত্তরের জেলাগুলিতে সঙ্গে বাংলার দক্ষিণ অংশের যাতায়াত আরও সহজ হবে বলে উদ্যোগ নেওয়া হচ্ছে। 2018 সালের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের উদ্যোগে প্রায় 622 কোটি ব্যয়ে এই প্রকল্প শুরু হয়। যদিও নানান কারণে কাজ করবার বিলম্বিত হচ্ছে, এখন মূল নির্মাণ কাজ শেষ হয়েছে বলেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি। 5.4 কিলোমিটার দীর্ঘ এই সেতু 4 লেনের, ফলে যানজটের সমস্যাও নিরসন হওয়ার প্রত্যাশা। বর্তমানে ফরাক্কা ব্যারেজের উপর যে সেতুটি রয়েছে সেটি মাত্র 2টি লেনের, অথচ সেতুর উপর দুই প্রান্তেই জাতীয় সড়ক 12 নম্বরে 4 লেনে থাকায় প্রতিদিন যান চলাচলের সমস্যা হচ্ছে। আগে যেখানে দৈনিক প্রায় 3000 গাড়ি যাতায়াত করতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 12,000-এরও বেশি। ফলে ব্যারেজে অতিরিক্ত চাপ পড়ছে এবং লক গেট ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞদের মতে নতুন সেতু চালু হলে যানজট কমার পাশাপাশি ফারাক্কা বাঁধও অনেকটা সুরক্ষিত থাকবে। প্রকল্প সূত্রে জানা গিয়েছে সেতুটি 25 মিটার চওড়া, মূল সেতুর দৈর্ঘ্য 2.58 কিলোমিটার। ফারাক্কার মানুষজনদের আশা, পুজোর আগে সেতুটি চালু হলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যোগাযোগের গতি বহুগুণে বৃদ্ধি পাবে। সল্টলেক কেষ্টপুর সংযোগকারী ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনার পর যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জেরে অবশেষে 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম সুরজিৎ সরকার, সায়ন ঘোষ, আকাশ দাস, মিঠুন হালদার এবং রাহুল সরকার। গত বুধবার ওই ব্রিজের উপর ভয়াবহ দুর্ঘটনায় অনলাইন খাদ্য সরবরাহকারী ডেলিভারি বয় সৌমেন মণ্ডল জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের সঙ্গে বচসার গড়ে সংঘর্ষ, ইট বৃষ্টি চলে পুলিশের দিকে, দমকলের গাড়িতে চলে আক্রমণ। ঘটনায় একাধিক পুলিশকর্মী এবং সাধারণ মানুষ আহত হন। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং মারধরের মতো একাধিক ধারায় মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার রাতে বাগুইহাটি এবং পূর্ব বিধাননগর থানায় অভিযোগ জানানো হয় এবং কেষ্টপুরের সিদ্ধার্থ কলোনি থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতদের বিধাননগর আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে তাদের হেফাজতে আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।